বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া। দীর্ঘ প্রায় ২ দশক পর বিবিসি বাংলায় মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। একটা বাক্যই এখন শুধু আলোচনায় ফিরছে, খুব দ্রুত দেশে ফিরছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দ্রুত ফেরা কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি আগামী নির্বাচনের আগে বিএনপির নতুন পাওয়ার মুভ? আজকের আলোচনায় তারেক রহমানের এই সাক্ষাৎকারের কয়েকটি পয়েন্ট এবং তার কৌশল, জোট রাজনীতি, তার প্রধানমন্ত্রী হওয়ার তথ্য এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই দলটির কি ভূমিকা থাকবে, এবং সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোন পথে এগোচ্ছে, এসব নিয়ে আজকের আমাদের আলোচনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত, আমার সঙ্গে আমার সাংবাদিক বন্ধু বিশ্লেষক পরমাশিস খসড়াই। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, বিবিসি বাংলার সাক্ষাৎকারে প্রায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ভার্চুয়ালি, এবং বিবিসি বাংলার বাংলা বিভাগের সম্পাদকীয় প্রধান এবং আমার খুবই শ্রদ্ধাভাজন একজন সাংবাদিক কাদের কল্লোলদা, দুজনেই ভার্চুয়ালি সাক্ষাৎকার নিয়েছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্টের প্রশ্ন তারেক রহমানের দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারেক রহমানের কাছ থেকে পাওয়া গিয়েছে এবং খুবই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যাননি এবং এক এক করে বাংলাদেশের চলমান রাজনীতি, 17 বছরে তার নির্বাসিত জীবন, আগামীর নির্বাচন হলে কি হতে পারে, জোট রাজনীতি, জামাতের সঙ্গে তাদের সমীকরণ, প্রধানমন্ত্রী যদি বিএনপি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিজেকে মনে করেন কিনা, বা বেগম খালেদা জিয়ার অবস্থানই বা রাজনীতিতে কি থাকবে নির্বাচনে, এ সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। আজকের তুমি সেটা নিজেই দেখেছো। আমি শুধু তোমাকে একটা প্রশ্ন করব, তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে রয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে 17 বছর কিন্তু একটা ক্রান্তিকাল, যে 2024-এর 5 আগস্ট, এই 17 বছর, 15 বছরের আওয়ামী লীগের শাসনামল, সব মিলিয়ে তারেক রহমানের এই যে সাক্ষাৎকার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই তারেক রহমান, যে তারেক রহমানকে ঘিরে একসময় তুমুল বিতর্ক ছিল, একজন দুর্নীতিবাজ, সিন্ডিকেট রাজ, এবং তার এক পুরো একটা বিলঙ্গিং ছিল, তার একটা বড় একটা বন্ধু মহল ছিল, সেই বন্ধু মহলকে ধরে উনি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে বহু কিছুর সঙ্গে তার সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে তার নাম এসেছে, এবং যেটি কদিন আগে তিনি খালাস পেয়েছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলাতেও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা হয়েছিল, যদিও তিনি এখন আদালতের রায়ে একদম পুরো তার কিন্তু দায় মুক্ত, তাকে আর এই বিষয় নিয়ে কথা তার ব্যাপারে, কিন্তু তাকে তো আইনি প্রক্রিয়া ফেস করতে হয়েছে। দীর্ঘদিন তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ছিল, তাকে তার মামলায় জড়ানো হয়েছিল। সব মিলিয়ে এই প্রেক্ষাপটে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক বলে তুমি মনে? দেখো, তোমাকে আমি বলি, তারেক রহমান 17 বছর বাংলাদেশের বাইরে আছে, তাই তো? 17 বছর বাইরে থাকার কারণ কি, অতীত কি, সেগুলো এখন ভুলে যাও। এখন বিএনপির সূর্যোদয়। আর বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটা হচ্ছে বিএনপি সূর্যোদয় বলে যদি একটা বই লেখা হয়, বিএনপির তারেক রহমানের বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটা হচ্ছে বাংলাদেশের মাটিতে পা রাখার আগে একটা ভূমিকা। সংবাদ মাধ্যম, সাংবাদিকরা তো গণতন্ত্রের কাজ করে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বাংলাদেশের মানুষের কাছে যা যা প্রশ্ন ছিল, কল্লোল সাহেব বাংলাদেশের মানুষের হয়ে তারেক রহমানের কাছে সেই প্রশ্নগুলো রেখেছেন এবং উনি উত্তরটা দিয়ে দিয়েছেন, অর্থাৎ ভূমিকাটা দিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি জিতবে না হারবে সেটা পরের কথা, কিন্তু তারেক রহমানকে দিয়ে নতুন করে বাংলাদেশে বিএনপি সূর্যোদয় হচ্ছে, এবং এই সাক্ষাৎকারটাই মনে করব সেই সূর্যোদয়ের এটা একটা ভূমিকা মাত্র। বাকিটা এসে উনি রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাকিটা বলবেন। যে কথা উনি সাক্ষাৎকারে বলেছেন আর মঞ্চে দাঁড়িয়ে বলবেন না। এবার মাঠে ব্যাট করার জন্য রাজনৈতিকভাবে যেটা লড়ার কথা সেটা উনি মঞ্চে দাঁড়িয়ে লড়বেন, এবং সেই জন্যই বলেছেন খুব দ্রুত ফিরে আসছি। আমি এক এক করে তোমাকে প্লট গুলো ভেঙে দিচ্ছি, তাহলে তোমার জন্য আলোচনা করতে সুবিধা। সাক্ষাৎকারে যে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, আমরা বিশ্লেষণ করার স্বার্থে প্রত্যেকটি পয়েন্টকে ভেঙেছি এবং খুব সংক্ষেপে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমাদের বিশ্লেষক বা আমি যতটা সম্ভব আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল আসলে সে পয়েন্টগুলো থেকে যেটা আমরা পেয়েছি, যে তারেক রহমানের ফেরা। তারেক রহমান কি বলেছেন? তিনি বলেছেন যে দ্রুতই ফিরবো ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু দ্রুত মানে কবে, নির্বাচনের আগে না ফল প্রকাশ করার পর, সে বিষয়ে তিনি বলেছেন যে ফেরার ইচ্ছে আছে, কিন্তু কিছু সঙ্গত কারণ এখনো রয়েছে, অর্থাৎ নিরাপত্তার ঝুঁকি, রাজনৈতিক পরিবেশ আর আইনি অনিশ্চয়তা, সবকিছু মেপেই হয়তো তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা মনে হয়েছে আমাদের কাছে। এখানে একটা প্রশ্ন আছে
পরমাশিস, যে এই ফেরা কি জনগণকে উজ্জীবিত করবে নাকি দলের ভেতরে ভারসাম্যকে নাড়িয়ে দেবে? তোমার কি মনে হয় প্রথম সেগমেন্টের এই পার্টের বিষয়টি? দেখো, তুমি যদি বলো, আমার যতদূর মনে পড়ছে, ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গে যে মতানৈক্য তৈরি হয়েছিল, একটা বৈঠকে করেছিলেন বোধহয় বিদেশের মাটিতে। তো তারেক রহমান এই বাংলাদেশের নির্বাচনের জন্য তারেক রহমানের একটা মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সহমত বা ঐক্যের ভিত্তিতে। তার দেশে ফেরা অবশ্যই দলকে যেমন উজ্জীবিত করবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও কিন্তু তার উপস্থিতিটা, তুমি দেখো এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে, সে গণবিক্ষোভের জেরে তাদের দল এখন নিষিদ্ধ। খালেদা জিয়া, তিনি বয়স হয়েছেন, অসুস্থ, তার দল যেমন আছে, কিন্তু বাংলাদেশে বিএনপির মতন একটা প্রধান বিরোধী রাজনৈতিক দলের উনি একটা মাথা। উনি দেশে ফিরলে আমার মনে হয় গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের মানুষের জন্য সেটা ভালো হবে এবং সেটা ওনাদের দলের যারা আরো বড় বড় নেতৃত্বরা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে, এবং উনি ফেরাটা উচিত এবং আমার ধারণা উনি ফিরবেন এবং স্বাভাবিকভাবে সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতিটাকে উনি অবশ্যই ভালো করে খতিয়ে দেখে ফিরবেন এবং উনি যদি ফেরেন বাংলাদেশের মাটিতে, তাহলে বিএনপির পক্ষে কিন্তু রাজনৈতিকভাবে অনেকটা ফলপ্রসূ দিক তারা পেতে পারেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু যদি না ফেরেন, উনি না ফিরতে পারেন নির্বাচনের আগে, নির্বাচনের পরে হয়তো ভালো ফলাফল করলে হয়তো উনি ফিরবেন, কিন্তু নির্বাচনের আগে যদি না ফিরতে পারেন তখন কি হবে? না, যদি ফেরে নির্বাচনের আগে, মানে ভালো ফল করলে ফিরবো, আর ভালো ফলটা পাওয়ার জন্য তো মাঠে নামা আমার তো মনে হয় আগে জরুরি দরকার। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা আস্থা থাকবে, তাহলে দেখেন তো কনফিডেন্সটা কম হবে বিএনপি। তাহলে তো মানুষ তো বিএনপি কি, যেমন ধরো আমাদের আমি তোমাকে এইভাবে পরিষ্কার হয়ে বলি যে দিল্লিতে যারা ক্ষমতায় থাকে, লোকসভার সময় যারা দিল্লিতে যারা আছে তাদেরকে ভোট, রাজ্যে যারা আছে তাদেরকে ভোট, তার উনি যদি দেশের মাটিতে না আসেন, আমার মনে হয় তাহলে বিএনপির প্রতি মানুষের ভরসাটা কম থাকে। জমিটা আগে তো উর্বর করতে গেলে জমিটা চাষ করতে হয়, ফল ভালো হলে আসবো দেশে, তাহলে মনে হয় আমার মনে হয় সেটা তাহলে কিন্তু বিএনপির পক্ষে পজিটিভ দিকে যাবে না। দেখো, এমনিতেই 2024-এর 5 আগস্টের যে ভূমিকা, মানে যে রাজনৈতিক পটভূমি, এই পটভূমিতে বিএনপির অবস্থান বা বিএনপি ওই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে তাদের স্টেক হোল্ডারের শেয়ার কত পার্সেন্ট ছিল সেটা নিয়ে আলোচনা রয়েছে। এখন এনসিপি আর জামাত পরস্পরে তারা বলছে তারা সিংহভাগ শেয়ার স্টেক হোল্ডার, তারা বিএনপি খুব কম সংখ্যক সমর্থক বা তাদের অবস্থানে ছিল। এবং তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ডক্টর ইউনূস কিন্তু সরাসরি এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে একজনকে কথা বলেছিলেন এবং উনি এখন তথ্য উপদেষ্টা বাংলাদেশের। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে। তারেক রহমান বলেছেন যে মাস্টার মাইন্ড হচ্ছে জনগণ, এবং তিনি এই আন্দোলনের মধ্যে যারা ছিলেন, ছাত্র, শ্রমিক, মাদ্রাসা ছাত্র, এমনকি গৃহিণীরাও ছিলেন, যারা সবাই নেমেছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। তার মানে তিনি কিন্তু আড়ে বুঝিয়ে দিয়েছেন যে যার কথা বলা হয়েছে বা ডক্টর ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসেবে দাবি করেছেন, আদৌতে মাস্টারমাইন্ড সাধারণ মানুষ। এবং তিনি বলেছেন যে এই মাস্টারমাইন্ড বেসিক্যালি বাংলাদেশের সাধারণ মানুষ, এটা উনি পরিষ্কার করলেন। তুমি কিভাবে দেখছো বিষয়টি? এক্ষেত্রে একটা জনগণের মধ্যে একটা প্রশ্ন আসছে তো, যে বিএনপি এই আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা কতটুকুন ছিল? কারণ বিএনপি এখন তাদের যে অ্যাটিটিউড, তাদের বাংলাদেশে তারা মনে করছেন যে তারাই ক্ষমতায় আসছেন বা আসবেন। এনসিপি বা জামাত এরা অনেকটা এদের থেকে পেছনে, কারণ আন্দোলনে কারা বেশি এগিয়ে ছিলেন, পিছিয়ে ছিলেন, সে বিষয়টি নিয়ে একটা কাটাছেঁড়া চলে, কিন্তু মার্কিং কে কত মার্কস পাবে। সেক্ষেত্রে কি তারেক রহমান এই মাস্টারমাইন্ড তত্ত্বটাকে জনগণের উপর দিয়ে কি বোঝাতে চাইলেন যে মানে বিএনপির দিকে যাতে আঙুল না ওঠে, মানে ইমেজটাকে উনি পলিশিং করতে চাইলেন? দেখো, তোমার আমি এখানে একটা কথা বলি, ডিম আগে না মুরগি আগে? মাস্টারমাইন্ড কথাটা কখন বলা হয়? আমি তোমাকে একটা পরামর্শ দেবো, সেই পরামর্শটা নিয়ে তুমি কাজ করার পর সফলতা পেলে তবেই তো তুমি আমায় বলবে খুব ভালো একটা পরামর্শ দিয়েছিলি ভাই, তোর মাস্টারমাইন্ড। একটা জিনিস কেউ মাথা থেকে বার করলো যে এই আবেগটাকে কাজে লাগানো যেতে পারে, এই আবেগটাকে কাজে লাগালো, আমি বললাম আর তুমি শুধু কাজে লাগালে, এরকম তো হলো না। উভয়ের কথাটাই সমর্থনযোগ্য। ধরো
একটা আইডিয়া ডক্টর ইউনূস যাকে মাস্টার মাইন্ড বলছেন, মাস্টার মাইন্ড হলো কখন? আন্দোলনটা সফল হওয়ার পর। তার মানে তারেক রহমানের কথাটাও তো এখানে সমর্থনযোগ্য। মাস্টার মাইন্ডকে লক্ষ লক্ষ লোক এই মাস্টার মাইন্ডের এই বুদ্ধিমত্তাটাকে সমর্থন দিয়েছে, আবেগে অর্পণ করেছে, পুষ্পাঞ্জলি দিয়েছে, আবেগটা পুষ্পাঞ্জলি দিয়েছে বিদ্রোহের পথে, বিক্ষোভের পথে, তবে তো সেটা মাস্টার মাইন্ডে পরিণত হয়েছে। এখানে ডক্টর ইউনূসের বক্তব্যটাও 100%ই যে ও চিরাগ, প্রদীপটা জ্বালায় কে? প্রদীপে জ্বলার পরে সেই আলোতে যারা যারা পদপ্রদীপের আলোয় আসে তবে তো সেই প্রদীপের মূল্যটা হয়। কারুর কথাই এখানে অযোগ্য নয়, সকলের কথাই গ্রহণযোগ্য, যে যেমন ভাবে জিনিসটা দেখান। আর ডক্টর ইউনূস সাহেব তো রাজনীতির লোক নন। তারেক রহমান অবশ্যই এই জিনিসটাকে জনসাধারণ কেন বলেছেন? উনি তো রাজনীতিতে আসবেন, উনি তো দল আছে, ওনাকে বেশি যে মাস্টার মাইন্ড দিল, যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, তাকে কখনোই তারেক রহমান পাবলিকলি করবে না, রেসপেক্ট করবে, কিন্তু তাকে তার জমির ফসল কিন্তু সে যেখান থেকে ফ্রুটফুল কিছু পাবে সেটা তো জনসাধারণ, তো স্বাভাবিকভাবে উনি জনসাধারণকেই গুরুত্বটা দেবেন। আবার এটা এমনও হতে পারে যেটা হচ্ছে যে ফসল নিজের ঘরে তোলা, চাষাবাদ যাই করুন না কেন, ফসলটা নিজের ঘরে গোলায় তুলবে, এটাই হচ্ছে রাজনীতি। তারেক রহমান হয়তো সেটাই চাইছেন যে একজনকে মাস্টারমাইন্ড বললে সব ফসল তো ওই দিকে যাবে, মাস্টারমাইন্ডের দিকেই যাবে, এবং সেক্ষেত্রে তিনি হয়তো বিচক্ষণ রাজনীতিক, সে কারণেই তিনি বলেছেন যে জনগণই মাস্টারমাইন্ড। যাই হোক, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গেও তারেক রহমান খুব সিগনিফিকেন্ট কয়েকটি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন কেন। দেখো, বিএনপি দাবি করে যে যত দ্রুত নির্বাচন তত দ্রুত স্থিতিশীলতা, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব করেছে। তাদের বক্তব্য, জনগণই দেশের মালিক, তাদের হাতে ক্ষমতা ফিরলেই পরিবর্তন। তারেক রহমান নিজেও স্বীকার করেছেন সবকিছু রাতারাতি ঠিক হবে না, এটা এক ধরনের বাস্তবতা মেনে নেওয়া, যা রাজনীতিতে এখন অনেকটাই বিরল। আজকের আলোচনায় উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু উনি এটা পরিষ্কার বলেছেন যে সবকিছু রাতারাতি ঠিক হবে না, কারণ ফেব্রুয়ারিতে ভোটে জনগণ সত্যি আস্থা রাখবে কি আস্থা রাখবে না সেটির এখন একটা বড় প্রশ্ন, এবং সেই আস্থা বিএনপির উপর রাখবে কি। নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কা এখনো আছে, সেটা আজকে এই তারেক রহমানের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হলো। তুমি কিভাবে দেখছো? দেখো, বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, এটা তো সত্যি কথা। কেননা যেটা আমি আগেও বলেছিলাম যে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। আওয়ামী লীগের নেতা নেত্রীরা যাদের নামে বিভিন্ন অভিযুক্ত, যারা যারা আইনের দরজায় এসে পৌঁছেছেন, সেটা একটা অন্য পার্ট। আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের মাটিতে আছে কিনা মানে ইলেকশনটা হলে কিন্তু পরিষ্কার বোঝা যায়। ইলেকশনে যদি তারা যদি অংশগ্রহণ করতে পারে, এখন কম বেশি আমরা শুনছি যে আওয়ামী লীগ বিভিন্ন মিছিল করছে, অস্তিত্ব বজায় রাখার জন্য পথে নামছে। নির্বাচন একেবারে সামনে, আজকে অক্টোবরের 6 তারিখ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3-4 মাস সময় বলবে কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই একটা সংস্কারের কথা বলা হচ্ছিল, সেই দিক থেকে তারা একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করছিল, এবং নির্বাচনটা নিয়ে যে একটা ধোঁয়াশা বলবো না, কিন্তু নির্বাচন কোন সময় হওয়া উচিত এটা ঐক্যমত্যের ভিত্তিতে বহু আলোচনা সমালোচনা, বৈঠক সবকিছু হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটাও ঘটনা, এই গত 5ই আগস্টের পর থেকেই যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যখন রয়েছে, সেই সময় অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে, ঘটেনি, মৃত্যু হয়েছে, ছিনতাই হয়েছে, চাঁদাবাজি হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো স্বাভাবিকভাবে উনি খুব বাস্তব ধর্মী পরিস্থিতিতে বলেছেন যে একদিনে সবকিছু ঠিক হবে না বাংলাদেশে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনে মানুষ কতটা অংশগ্রহণ করে এবং কাউকে সত্যিকারের সমর্থন দেয় কিনা, কাকে সমর্থন দেবে, সেই জায়গাটা তৈরি হতে কিন্তু মানুষের আস্থা কোন একটা রাজনৈতিক দলের কাছে ফিরে পেতে, গণ-অভ্যুত্থান বাংলাদেশের মানুষ দেখেছে, মানুষ গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছে, কিন্তু কার প্রতি পুরো সম্পূর্ণ আস্থা রাখবে উনি যে এখন একটা জিজ্ঞাসার জায়গায় রেখেছে, এটা যে একেবারে অবাস্তব কোনো চিন্তা ভাবনা তা না, একদমই বাস্তব চিন্তা ভাবনা যে একদিনে কিন্তু সব ঠিক হয়ে যেমন যায় না, একটু সময়ও যেমন দিতে হয়। সেই জায়গায় এত তাড়াতাড়ি নির্বাচনটা অবশ্যই জরুরি এবং ওনারাও চেয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে ফ্রুটফুল কতটা পরিস্থিতি তৈরি হবে আমি তো মনে করবো একদম মানে বিবেচক, মানে সত্যিকারের বুদ্ধিমত্তার কথা উনি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, সবকিছু স্বাভাবিক হতে অবশ্যই সময় লাগবে। শোনো, আরেকটি বিষয় কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে এই যে ইন্টারভিউতে উঠে আমি বলেছি তো শুরু থেকেই যে এই আলোচনায়, এই যে সাক্ষাৎকারে দুজন বিজ্ঞ সাংবাদিক ছিলেন, এবং অবশ্যই তারেক রহমান গত 17 বছরে যেভাবে বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন, তার যে রাজনৈতিক পরিপক্কতা, সেটা নিয়ে আজকের ইন্টারভিউতে প্রকাশিত যে তথ্য, সেই তথ্য যদি বিশ্লেষণ করি, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কোনো ধরনের সংশয় থাকা কোনো সুযোগ নেই। তুমি জানো যে এই বিএনপির সঙ্গে
সঙ্গে জামাতের একটা একটা ভারসাম্যহীন সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার মানে নির্বাচন এগিয়ে আনা কিংবা নির্বাচন দেরিতে হওয়ার এই প্রসঙ্গের ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রে এক, কারণ স্বৈরাচার শেখ হাসিনা পতনের ক্ষেত্রে তারা সবাই কম বেশি যে সংখ্যকই শতাংশই তারা আন্দোলনে থাকুন না কেন, কিন্তু আন্দোলনে ছিলেন সেটা অস্বীকার জামাত বা এনসিপি কেউ করছে না। কিন্তু পরে যেটা হয়েছে, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু দুটো রাজনৈতিক দলের সঙ্গে মতবিরোধ আমরা প্রকট হতে দেখেছি এবং পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক সভায় বক্তব্য দিতেও দেখা গিয়েছে। ক্ষেত্রে তারেক রহমান আজকের ইন্টারভিউতে বলেছেন যে আমরা 31 দফা রাষ্ট্র পুনর্গঠনের প্রস্তাব দিয়েছি, সব দলকে একসঙ্গে নিতে চাই। অর্থাৎ উনি নাম বলেননি, কিন্তু এক্ষেত্রে জামাত থাকতে পারে। অর্থাৎ বিএনপি একক লড়াই নয়, চাইছে বহুদলীয় ঐক্য। জামাত প্রসঙ্গে তিনি অবশ্য বলেছেন যে আইনের মধ্যে থাকলে সবাই রাজনীতি করতে পারে, এটা তার একটা ভারসাম্যমূলক উত্তর বলে মনে হচ্ছে। এখন সমালোচনার জায়গা তো থাকবেই, তাই না? সমালোচনার জায়গা থাকবে, আলোচনার জায়গাও থাকবে, রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করবে। কিন্তু প্রশ্ন একটা আমরা করতে পারি যে এই সত্যি কি বিএনপি যদি এই বহুদলীয় ঐক্য মতের ওপর কোন সরকার করে বা আন্দোলন করে কিংবা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, তাহলে জামাতকে তারা কতটা সামনের দিকে রাখবে বা জামাত বিএনপির নেতৃত্ব মানবে কিনা? মানে বহুদলীয় ঐক্য হলে তো কোনো না কোনো নেতাকে বা কোনো না কোনো দলকে সামনে প্রজেক্ট করতে হবে। সেক্ষেত্রে জামাতের সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো ক্ল্যাশ হবে কিনা, তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, বাংলা অভিধানে একটা কথা আছে, ক্ষমতার অলিন্দে আওয়ামী লীগ সরকার এখনো একতন্ত্র করে গেছে। তারেক রহমান সাহেব গণবিক্ষোভের পরে, আমি আগেও বলেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ওয়ার্ন হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। আজকে যে উনি যে সংশয় প্রকাশ করছেন, অনেকটা ধীর গতিতে চলার কথা বলছেন, যে এখনো অনেকটা কিছু বোঝার আছে, একদিনে পাল্টানো যাবে না। তারেক রহমান সাহেব, আমার ধারণা, আমার বুদ্ধিমত্তা যেটা বলে, ক্ষমতার অলিন্দে থাকার জন্য সেই ক্ষমতার অলিন্দেতে গণতন্ত্রকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একা আমি ক্ষমতায় থাকতে পারবো, আমাকে টেনে নামাও। এটা কিন্তু বাংলাদেশের যারা প্রাজ্ঞ, মানে একেবারে যেটাকে বলে যে মানে খুব বুঝদার রাজনীতির, তারা কিন্তু এখন বুঝেছে ক্ষমতায় থাকতে গেলে অন্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে থাকতে হবে। ক্ষমতার অলিন্দে গণতন্ত্রকে বজায় রাখার চেষ্টা করছে। বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর এই প্রেক্ষাপটটি বাস্তবতা, কারণ এককভাবে রাজনীতি করা বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে, বাংলাদেশের মানে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিবেশ, তাতে সবাইকে নিয়েই স্বৈরাচার বিরোধী বা তাদের ভাষায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে মোকাবেলা করতে বা শক্তির যাতে প্রত্যাবর্তন না হয়, তার সেটা রোখার জন্য সমস্ত রাজনৈতিক দলকে এক থাকতে হবে। কারণ এখানে বিভাজন হলেই আবার ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের এবং আবার একটা গণঅভ্যুত্থান হবে, আবার একটা ঝামেলা হবে। আরেকটি বিষয় দেখো, বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে প্রায় একই রকম বাংলাদেশের অনেক মানুষই বলেন, এবং আমরা বিভিন্ন সময় আমাদের টক শো চলাকালীন সময়ে বিএনপিকে নিয়ে অনেকে অনেক বক্তব্য লিখেছেন, দেখেছি। এবং আমারও যা গত 20 বছর ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে সরাসরি আমি যেটা পর্যবেক্ষণ করছি গণমাধ্যমে থাকার সুবাদে, তাতেও দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্য, অর্থাৎ নির্বাচন এলেই নির্বাচনের ক্ষেত্রেই প্রার্থী বাছাইয়ের, প্রার্থীর যোগ্যতা যতটা তাদের জনসংযোগ বা জনভিত্তি ততটাই তার থেকে বেশি হয় টাকার ভিত্তি। প্রভাব যত বেশি টাকা তত বেশি সিট কনফার্ম, মানে এরকমই একটি প্রবণতা আছে আওয়ামী লীগের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে, দুটো রাজনৈতিক দলে। তারেক রহমানকে স্বাভাবিকভাবেই, যেহেতু বিবিসি বাংলা পেয়েছে, প্রশ্নবোধক স্বাভাবিকভাবেই এসেছে যে এই মনোনয়নটা কি আবার মনোনয়ন বাণিজ্যে পরিণত হবে। তখন তারেক রহমান বলেছেন, টাকা, পেশি বা বংশ এই পরিচয়ে এখন আর কোনো গুরুত্ব নেই। এলাকার সমস্যা জানেন এমন জনপ্রিয় মানুষকে আমরা জনপ্রতিনিধি বা বিএনপির মনোনয়ন দেব। অর্থাৎ যেটি মনে করা হচ্ছে যে বিএনপি এবার ভোটে জনতার প্রার্থী খুঁজবে, এটা তার যে বডি ল্যাঙ্গুয়েজ আজকে তারেক রহমানের সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং একই সঙ্গে তৃণমূলের মতামত কে গুরুত্ব দেওয়া হবে, দলীয় কাঠামো একেবারে তৃণমূল থেকে ওপরে আসবে, মানে যেটা নির্যাস, একটু মাটির নির্যাস ওপরের দিকে উঠবে, যেটি বিএনপির আগের যে বিএনপি সেই বিএনপির মধ্যে ছিল, সেই বিষয়টি। এখন প্রশ্ন আসতে পারে পরমাশিস, যে এই মেরিট ফার্স্ট নীতি সত্যি মাঠে কার্যকর হবে নাকি পুরনো প্রভাবশালীরা আবারও ফিরে আসবে? বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে যেটা প্রথম কথা এসেছিল বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, সমাজ মাধ্যমে, গণমাধ্যমে বা সাধারণ মানুষ যেটা বলেছিল, যেটা হচ্ছে সংস্কার। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তারেক রহমান সাহেব গণ অভ্যুত্থানের পরে যেটা নির্যাস নিয়েছে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু একটা সংস্কারমুখী পরিবেশ না আনলে ভোট বাক্সে কিন্তু শূন্য হয়ে যায়। ক্ষমতা, টাকা, পাওয়ার, এটা যে কোনো কাজ দেয়নি বাংলাদেশের মাটিতে 5ই আগস্ট, এটা বুঝেছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো, এটা আমিও বলি, বাংলাদেশে যদি আবার এই জিনিসটা হয়, প্রার্থী নির্বাচনের জন্য সংস্কার করা উচিত। কার জনপ্রিয়তা আছে,
কে মাটির মানুষের কাছাকাছি যাবে। যে বিচ্ছিন্নতাটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের ক্ষেত্রে শেষের দিকে, তার ফল তারা পেয়েছে, বুঝেছে। এটা একটা সংস্কার, এটা করতে হবে। চমৎকার। আমার পরের সেগমেন্টের সঙ্গে তোমার একেবারে শেষ প্যারাটা মিলে যাচ্ছে, যে সংস্কার। সংস্কার তো শুধু এই দলীয় প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে নয়, সংস্কার যাদের বিরুদ্ধে দুর্নীতির বড় অভিযোগ, পাহাড় প্রমাণ অভিযোগ ছিল, সেক্ষেত্রেও সংস্কার করতে হবে। এবং বিবিসি বাংলার তুখোড় দুজন সাংবাদিক তারা কিন্তু এইটা প্রশ্ন করতে ভুলেননি যে দুর্নীতির প্রসঙ্গে বিএনপির আগের অবস্থান থেকে বিএনপি কি করবে, এবং বিএনপির অতীতের বড় অভিযোগ ছিল দুর্নীতি। সেই প্রসঙ্গে তারেক রহমান এদিন বলেছেন যে দুর্নীতি শূন্যে নামানো রাতারাতি সম্ভব নয়। পরমাশিস, তুমি কথাটা পরিষ্কার বোঝার চেষ্টা করো। দুর্নীতি শূন্যে নামানো রাতারাতি সম্ভব নয়, আমরা কাজ দিয়ে সেটা প্রমাণ করব। এটা আমার মনে হয়েছে যে এটাতে তারেক রহমান স্বীকার করলেন, আবার অস্বীকারও করলেন। এটা রাজনীতির একটা নতুন ভাষা হতে পারে পরমাশিস, যে অস্বীকার নয় বরং পরিবর্তন বা সংস্কারের প্রতিশ্রুতিও দিলেন তিনি ইঙ্গিত করে। খাতায় লেখা হয়ে গেলে ইরেজার দিয়ে মোছা যায়, কিন্তু সেখানে দাগ থেকে যায়। এখানে তারেক রহমান সাহেব অবশ্যই হয়নি কথাটা বলবে কেন? হয়েছে, ইরেজারের কাজ করবে। ইরেজার দিয়ে সম্পূর্ণ মোছা যায় না, অনেক সময় লাগবে। সঠিক কথাই বলেছে, কোনো নির্ভেজাল কথা বলেনি। রাজনীতির লোক রাজনীতির কথা বলেছে। অন্যায় তো হয়েছে, শুধরে নেওয়ার কথা, সংস্কারের মুখী। একদিনও তো পাল্টানো যাবে। সঠিক কথা বলেছে। এই কথাটা বলেছে বলেই আজকে ওনার কাছে ওনার মানুষ সমর্থন নেবে। বিএনপি পুরো সাধু, এই কথাটা বললে এই মঞ্চ থেকে নামুন, পরিষ্কার বলবে। আর যেটা আওয়ামী লীগ এখন বলছে, বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগ বলছে যে তারা কিছু করেনি, পুরো একটা ষড়যন্ত্রের শিকার, বাংলাদেশের মানুষ নয়, পেছনে ডিপ স্টেট বা অন্যান্য শক্তি কাজ করেছে, তাদের কোনো দোষ নেই, তারা একেবারে গঙ্গা জল। এটা ভুল কথা। তো এরকম বললে এরকম কথাই শুনবে, মঞ্চ থেকে নামান। পরমাশিস, বিএনপির বিরুদ্ধে শুধু অতীতের দুর্নীতি নয়, বরং হচ্ছে বিএনপির বিরুদ্ধে, যদিও বিএনপি নেতৃত্বরা এখন সে বিষয়টি নিয়ে তাদের মধ্যে পারস্পরিক বিরোধী বক্তব্য রয়েছে, তবুও বাংলাদেশের গণমাধ্যম, বিভিন্ন সুশীল সমাজের বা টকশোতে যারা অংশগ্রহণ করেন, ইভেন দো বিএনপি মনস্ক টকশোতে যারা অংশগ্রহণ করেন, আমি নিয়মিত বাংলাদেশের অধিকাংশ প্রত্যেকটি টেলিভিশনে টকশো বা ইউটিউব, যারা বিশ্লেষণকারী ইউটিউবার, সিনিয়র সাংবাদিক আমার পরিচিত কিংবা নতুন অনেকেই বিভিন্নভাবে করেন, আমি প্রত্যেকটি দেখি, কারণ আমার নিজের টকশোকে সমৃদ্ধ করার জন্যই দেখি। সেখানেও তুমি দেখেছো আমি যেটা আগেও বলছিলাম, 2024-এর 5 আগস্টের পর বিএনপি যেরকম ভাবে মাঠে ফিরে এসেছে, শুধু মাঠে ফিরে তারা রাজনৈতিক ভাবে ফিরে আসেনি, তাদের যে বিভিন্ন লাগামহীন নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় চর দখল, নদী দখল, বাজার দখল, খাল দখল, রিক্সা স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, এই যে দখলের রাজনীতি, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন জমি দখলের অভিযোগে অভিযুক্ত হয়েছে। এবং সেই প্রশ্নও কিন্তু আজকের এই আলোচনায়, এই সাক্ষাৎকারে কাদের কল্লোল প্রশ্ন করেছিলেন, এবং সেই প্রশ্নের উত্তরে তারেক রহমান কি বলেছেন তুমি ভালো করে শোনো, বিশ্লেষণ তুমি করবে। তিনি বলেছেন, 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, কিন্তু সব অভিযোগ সত্য নয়। তিনি আরো বলেছেন, পুলিশিং রাজনৈতিক দলের কাজ নয়। এটা একটু ব্যাখ্যা করলে আসবে আমাদের দিক থেকে, যে দলের ভেতরে শৃঙ্খলা আনতে চাচ্ছেন, কিন্তু দায়ও সরকারের দিকে, অর্থাৎ ডক্টর ইউনূসের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দিকে তার অভিযোগের আঙুল। এবং দর্শক এখানে প্রশ্ন করতে পারেন যে যখন বিএনপি সরকারে থাকবে তখন কি জবাবদিহির এই নীতি টিকবে, নাকি তখন বিরোধীরা যা বলছেন সেই রকমই চলবে? তুমি কিভাবে দেখছো বিষয়টিকে? তা উনি খুব বুদ্ধিমানের মতন কথা বলেছে। কেন, উনি তো বিদেশের মাটিতে থাকলেও উনি তো প্রতিটা মুহূর্ত ফলো করেছে। আমরা দেখেছি গত এই কয়েক মাসে বিভিন্ন অভাব অভিযোগ এসছে, এবং আগেও ওনাদের দলের তরফ থেকে বলা হয়েছিল এগুলো পয়েন্ট আউট করা হচ্ছে এবং তাদের প্রতি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে উনি 7,000-এর কথা বলেছে। আর প্রশাসনিক কাজ তো বিএনপি আফটারঅল যে দল করলো সে তো বাংলাদেশের নাগরিক, সেটা অন্যায় করলে প্রশাসন আছে, তো সেই প্রশাসন তাকে আটক করছে না কেন, ধরছে না কেন, এটা উনি বলেছে। দ্বিতীয়ত, কিছুটা হলেও তো বোঝো, এটা তো একটা বিরোধী রাজনৈতিক দলের কর্মীর বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক দল তো বলবেই, আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশ বা অন্যান্য দেশ, রাজনীতি একটা পেশার জায়গা হয়ে দাঁড়িয়েছে ভাই। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি এতদিন কামাতে পারিনি, আমরা ক্ষমতায় ছিলাম না, ওরা চলে গেছে, সব একটা অভিধানের কথা আছে, সুযোগ সন্ধানী। পরমাশিস, তুমি যখন কথাটা বললে তখন আমার পর্যবেক্ষণ, রাজনীতি ইতিমধ্যেই পেশার জায়গা হিসেবে দাঁড়িয়েছে না, পেশার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত। এবং আমার তো দেখা গত 2-3 দশক ধরে তাই দেখছি যে রাজনীতি আর দেশ জনগণের স্বার্থে নয়,
রাজনীতি বরং তার দল, তার নিজের এবং একেবারে ব্যক্তির স্বার্থ তো রক্ষা। সেই জায়গা থেকে তারেক রহমান সাহেব একেবারে যা বলেছে অত্যন্ত বাস্তবচিত। আমি সম্পূর্ণ কালিদাস নই ভাই। আচ্ছা, এবার আসি, আমরা আলোচনা একটু ছোট করতে চাইবো আর কি। অনেক দীর্ঘ আলোচনা হয়েছে এবং ছোট করতে করতে খুব ইম্পর্টেন্ট বিষয়, কয়েকটি বিষয় খুব ছোট ছোট ভাবে সামারাইজ করে শেষ করব। নিজের দলের 7,000 কর্মীর বিরুদ্ধে বলেছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব অভিযোগ সত্যি নয় বলেছে, কিন্তু আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি, বা এই যে বিচারের রাজনীতি বা বিচার করার বিষয় আওয়ামী লীগের এই যে গত কয়েক দশক ধরে যে আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতা চালিয়েছে বা তাদের গুম খুমের রাজনীতি করেছে, ব্যাড গভর্নেন্স চালিয়েছে এবং নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়, এ বিষয়ে তারেক রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যারা গুম খুম করেছে তাদের বিচার হবেই, তা ব্যক্তি হোক বা দল। অর্থাৎ ব্যক্তি বলতে শেখ হাসিনা বা দল বলতে আওয়ামী লীগকে উনি বলে বুঝেছেন। তবে দলের রাজনীতি নিষিদ্ধ করার বিপক্ষে তিনি, অর্থাৎ বিএনপি স্ট্যান্ড যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, এটা সত্যিকার অর্থে এটা রাজনীতিকের বক্তব্য। প্রতিশোধ একদমই নয়, বরং আইনি বিচার ব্যবস্থার প্রতি তারেক রহমান তার নিজের আস্থা এবং তার দৃঢ়তার কথা তিনি তুলে ধরছেন। প্রতিশোধ পরায়ণ রাজনীতিক নন তিনি, বা তার রাজনীতির ভবিষ্যৎ প্রতিশোধ পরায়ণ নয়। তিনি বলছেন যে আইনের প্রতি শ্রদ্ধা, আইন অনুযায়ী বিচার হবে, সব ব্যক্তি হোক বা রাজনৈতিক দল। যা ঘটনা ঘটেছে, অনৈতিক কাজ হয়েছে, তার বিচার কিভাবে দেখছো? শোনো, নায়ক তো শুধু সিনেমায় হয় না, রাজনীতিতেও হয়। তা নায়ক যখন কেউ হয়, রাজনীতির নায়ক, তাকে সঠিক মূল্যায়নের কথা বলতে হবে রাজনীতিক হিসেবে। উনি যে কথাটাগুলো বলেছে একেবারে সঠিক বলেছে। আমি আগেও বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আজকে উনি আওয়ামী লীগ ছাড়া যদি ওনারা ক্ষমতায় আসেন, লোকে বলবে আওয়ামী লীগ ছিল না বলে তোমরা ক্ষমতায় এসছো। সেই জায়গাটা উনি এক কথায় মেরে রাখলেন, বুঝতে পারলে? বাংলাদেশের রাজনীতির নতুন নায়ক তারেক রহমান। জনসমর্থন কতটা কি পাবেন না পাবেন সেটা তো সময় বলবে। সুন্দর বলেছে একদমই। এবং একদম শেষ করব দুটো প্রশ্ন একসঙ্গে তোমাকে করে। একটি হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন, এবং এবং খুব তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রীর আসনে তিনি বসতে চান কিনা তার আগ্রহের কথাও খোলসা করেছেন, একদম ব্যাখ্যা করেছেন। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসা। আপনারা জানেন যে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের সেই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনায় করি, যে বিষয়গুলো সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ়, নড়বড়ে কিংবা ভারত বাংলাদেশের সম্পর্কের প্রভাব ফেলতে পারে, সে বিষয়টি আমরা আলোচনায় বা প্রাসঙ্গিক ভাবে তুলে আনার চেষ্টা করি। এবং আজকের যে আলোচনা সেটিও তারই ওপর দাঁড়িয়ে আমরা করছি, যে বাংলাদেশের এই মুহূর্তে চলমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক আকাশ, সেই আকাশে যতগুলো মেঘ বা যে আকাশে যতগুলো সম্ভাবনা বা যে আকাশে যতগুলো নক্ষত্র রয়েছে, তাদের মধ্যে অবশ্যই আমি রাজনৈতিক আকাশের কথা বলছি। তারেক রহমান অন্যতম। আলোচিত সমালোচিত যেভাবে বিশ্লেষণ করা হোক না কেন, তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি একেবারে শীর্ষ নেতা। বেগম খালেদা জিয়া যেহেতুই প্রবীণ, তার স্বাস্থ্যগত কারণে তিনি সক্রিয় রাজনীতির এখন বক্তব্য রাখছেন না, পুরোপুরি তারেক রহমানের নেতৃত্বেই চলছে বলে আমার তো জানা। আমার মনে হয় তারেক রহমানের নেতৃত্বেই পুরো দল চলছে, যদিও তিনি নিশ্চয়ই তার মায়ের সঙ্গে পরামর্শ নেন, তার মায়ের নির্দেশনা মেনেই বক্তব্য দেন। এটা রাজনৈতিক শিষ্টাচার বা তার পারিবারিক আদর্শগত দিক থেকে, যে তার মা এবং তিনি দুবারের প্রধানমন্ত্রী এবং অবশ্যই জিয়াউর রহমানের যে আদর্শ, রাজনৈতিক আদর্শ, সেই আদর্শে দীক্ষিত তারেক রহমান, সেভাবেই তিনি হয়তো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে হাল সেটি ওনার দলের হাল সেটি উনি নিচ্ছেন। আমাদের আলোচনার আমরা শেষ করব। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কবে ফিরবেন, তারেক রহমান বলছেন যে খুব দ্রুতই ফিরছি। প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছের ক্ষেত্রে তিনি বলেছেন যে এটা বাংলাদেশের জনগণই এবং তার দল নির্ধারণ করবে। দুটো প্রশ্নের উত্তরের জবাব তুমি কি দেবে বলো? উনি বাংলাদেশের মানুষের পালসটা ভালো বোঝেন, পালসটা বুঝেই বলেছেন কবে ফিরছি না, দ্রুত ফিরছি। কবে মানে দেরি হয় বোঝায়, আর দ্রুত মানে এই আসলো বলে। বাংলাদেশের মানুষের পালস নিয়ে উনি কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ যদি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, উনি তো প্রধানমন্ত্রী হবেন।
কিন্তু উনি বাংলাদেশের মানুষ চাইলে হন, সেটা তো উনি বলে দিয়েছেন। চাইলে প্রধানমন্ত্রী হবে, আর না চাইলে উনি দেশের বাইরেই থাকবেন। অনেক ধন্যবাদ পরমাশিস, আপনারা এত সময় জুড়ে আমাদের এই বিশ্লেষণ শুনলেন। বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনারা সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্নমত, বা পুরো বিশ্লেষণের সঙ্গে আপনারা ভিন্নমত কিনা, বা পুরো বিশ্লেষণের সঙ্গে আপনারা সহমত কিনা, সে বিষয়ে আপনাদের মতামত মন্তব্যের কলামে আপনারা লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে এই মুহূর্তে যারা দেখছেন, আমাকে যারা দেখছেন, আমাদের আলোচক বিশ্লেষককে যারা দেখছেন, এই ভিডিওটি ভালো লাগলে শুধু নয়, বরং আগের ভিডিওর সঙ্গে আমাদের এই ভিডিওর তুল্যমূল্য করলে, কিংবা বাংলাদেশ বিষয়ে নিয়ে যারা আলোচনা করে ভারতীয় সাংবাদিক, তাদের ভিডিওর সঙ্গে আপনারা তুল্যমূল্য বিশ্লেষণ করে যদি আমাদের চ্যানেল ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কিংবা নাও ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। আর আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। তবে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।